হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো সবাইকে আসসালামু আলাইকুম। And আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্টে জানিও তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা এবং ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। তো সবাই একটু দ্রুত কমেন্ট করে এন্ড কমেন্টে একটু ক্লিয়ারলি জানাই যে আমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছি এবং শুনতে পারতেছি। ওকে, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাইকে আসসালামু আলাইকুম। And তোমরা একটু কমেন্টে জানিও তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা এন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। ওকে, তো তোমরা একটু দ্রুত জানিও। এন্ড সবাই তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও এবং কে কে আগের লেকচারটা কমপ্লিট করছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের আগের লেকচারটা কমপ্লিট করা হয়েছে। ওকে, যারা যুক্ত আছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এন্ড আশা করি তোমরা যারা আছো সবাই 26 ব্যাচ অথবা 27 ব্যাচের আছে যারা, তাদেরকেও তোমরা কি করতে পারো, মেনশন করতে পারো। এন্ড তোমাদেরকে যারা 50 জন আছে তোমাদেরকে যে যুক্ত করব সবাইকে ওয়ালাইকুম আসসালাম এন্ড আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের মেইন কাজ যেটা তোমরা যে 50 জনকে আমরা যে ফ্রি ক্লাসটা বা এফআরবি আমার এটা 23 ব্যাচ থেকে শুরু হয়েছে, যেটা আমি করি। যারা এই 50 জন যুক্ত করা হবে এদেরকে কিভাবে সিলেক্ট করব? এক লাইভ ক্লাস এবং কমেন্ট মেনশনের উপর, তারপর ক্লাস নোট শেয়ার করা, যে আমরা যেগুলো পড়াবো সেগুলো নোট শেয়ার করা, হোমওয়ার্ক গুলা, তারপরে এগুলো শেয়ার করার পর যে লাইক কমেন্ট গুলো আসবে সেগুলোর উপর। বা এই অধ্যায়ের উপর কয়টা লেকচার লাগবে? 3টা লেকচার নিব, আজকে একটা নিব, সরি 4টা লেকচার নিব, আজকে একটা নিব আর পরবর্তী 2টা লেকচার নিব, চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো। মানে কি, আজকে যে বৃহস্পতিবার না, কালকে শুক্রবার, আহ আমি শনিবারে আর কি কমপ্লিট করে ফেলবো। ওকে, তাহলে দেখো, এখন আমাদের এই চ্যাপ্টারে যা যা পড়াইছি আগের টুকু তোমরা সবাইকে করছো কিনা একটু জানিও। তোমরা যারা যুক্ত হয়েছো সবাই কি করে, একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিও, বন্ধুদেরকে মেনশন করে দিও যারা যুক্ত আছে। আরেকটা কাজ তোমাদের অবশ্যই অবশ্যই সাথে সাথে নোট করবা, এই জিনিসটা অবশ্যই করবা, সাথে সাথে নোট করবা, সাথে সাথে নোট করবা। ওকে, দেখো আমরা আগের ক্লাসে যা যা পড়াইছিলাম সেখানে একটু জিনিসগুলো একটু দেখাই। আমরা আগের ক্লাসে একটা জিনিস ভুল গেছিল, এই সূত্রটায় আমরা একটু খেয়াল করি নাই যে আমাদের এই ব্যাসার্ধটা আছে। এখানে দেখো, এই ব্যাসার্ধের ক্ষেত্রে এখানে ছিল 4 পাই, এখানে আমি স্কোয়ার করলে, বর্গ করলে এখানে 4 পাই স্কোয়ার হবে, তাহলে এখানে একটা কি আসবে, পাই আসবে। এটা আমরা খেয়াল করিনি। এই সূত্রগুলো একটু দেখো। আমরা আগের ক্লাসের অংশটুকুই তো ছিল, আমরা একটু তোমাদেরকে প্রশ্ন দিই এন্ড আমরা তারপর ক্লাসগুলো শেয়ার শুরু করব। দেখো, আমাদের সবাই কি করে, এই প্রশ্নটার উত্তর করতে থাকো এন্ড সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও, ক্লাসটা শেয়ার করো। এন্ড কালকে এই টপিকটা পড়াইছিলাম এন্ড আজকে এই প্রশ্নটার উত্তর করো। এটা সিলেট বোর্ড 24 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, আমরা এটা বলছি, বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয়, আর লেখা দেখা যায় কিনা এগুলো একটু বল, দ্বিতীয় কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগটা কত? এটা একটু কমেন্টে জানিও। ওকে, দেখা যায়, তোমরা একটু জানাও তো দেখি যে তোমরা দেখতে পারতেছো কিনা।
সবাই একটু দ্রুত বলবে, হ্যাঁ। এই লেখাটা হচ্ছে বোর পরমাণুর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগটার মান কত। কালকে আমরা এই সূত্রটা পড়াইছি, বুঝাইছি। And আজকে আমি এটা তোমাদেরকে দিলাম, আমি ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, সবাই একটু যুক্ত হোক, পরে আমরা ক্লাসটা শুরু করবো। And সবাই কি করে, বন্ধুদেরকে একটু মেনশন করে দিও, আর যারা আছো সবাই কি করে ক্লাসটা একটু শেয়ার করে দিও। ওকে, ওকে, আমরা একটু ক্লাসটা শুরু করব, তার আগে সবাই একটু জয়েন হোক, এবং তোমরা যারা আছো সবাই খাতা কলম নিয়ে বসো। তোমার যে বন্ধুরা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও, এবং এই প্রশ্নটা সঠিক উত্তরটাকে সবাই একটু জানাও। কে কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো এটাও জানিও। আচ্ছা, তোমরা যারা কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো? কে? আচ্ছা, আমরা দেখি যারা ক্লাসে যুক্ত হয়েছো। সবাই মোটামুটি আনসার করতেছো। আচ্ছা, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, এন্ড অনেকে অনেক বোর্ড থেকে আছে, সবাই আমি জানি, সবাই হচ্ছে তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দিও। এন্ড অনেকে হচ্ছে, সবাই এই প্রশ্নটার উত্তর করে, কালকে তো এটা আমরা পড়াই দিয়েছিলাম তাই না? কালকে তো আমরা এগুলো পড়াইছি। তুমি যদি এটা উত্তর না করতে পারো তাহলে কেমনে হবে? দেখো, কালকের ক্লাসে আমরা এগুলো পড়াইছিলাম না? দেখো, কালকের ক্লাসে আমি অনেকগুলো এমসিকিউ সলভ করাই দিয়েছি। দেখো, কৌণিক ভরবেগ, এই জিনিসগুলো কালকে যারা করো না তাদের জন্য বলছিলাম এগুলো করতে। দেখো, কৌণিক ভরবেগ ইকুয়াল টু এম এম বি এল, এম বি আর ইকুয়াল টু এন পাই বাই এন ইজ বাই কত, 2 পাই, এটা ছিল না? বা আমরা এল সমান কত বলছি, এন ইজ বাই কত, 2 পাই, এনটা ছিল কি, কক্ষপথ বা পূর্ণ সংখ্যা। অনেকে মাদ্রাসা বোর্ড। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটার উত্তরটা কি হবে। তাহলে আমাদের কি বলছে, যে কৌণিক ভরবেগ, আমার সূত্রটা কি ছিল বলতো? আমার সূত্রটা ছিল এইটা, আমরা এল ইকুয়াল টু কত, এন এইচ বাই কত, 2 পাই। এনটা কি, এন হচ্ছে আমার কক্ষপথ সংখ্যা বা কত নম্বর কক্ষপথ সেটা। তাহলে এন এর মানটা আমার বলে দিছে, দেখো কত নম্বর কক্ষপথ, দ্বিতীয়। তাহলে আমি কত, এন ইকুয়াল টু কত, 2 এইচ বাই কত, 2 পাই। এই 2 কাইটা দাও, তাহলে কত পাবা, এইচ বাই কত, পাই। দেখো, এখান থেকে কালকে আমরা অনেকগুলো এমসিকিউ দেখাইছিলাম না এই টপিক থেকে? দেখো, এটা 24 সাল আসছে, 25 সালের কোশ্চেন গুলো আমি এখনো কালেক্ট করতে পারিনি, তাই দিতে পারতেছি না। তাহলে দেখো এইটুকু, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বারটা। অনেকে আনসার করছো। ফাইজাত তমা বলছো ময়মনসিংহ বোর্ড, আমার বাসা হচ্ছে ময়মনসিংহ, আমি পড়াশোনা করতেছি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, ত্রিপুলি ডিপার্টমেন্টে। দেখো এই প্রশ্নটা, এটা আসছে দেখো ময়মনসিংহ বোর্ড 24 সালে। কি বলছে দেখো, বোর পরমাণুর দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগটা কত, এটাও আনসার করে ফেলো। দেখো, আমি আগেরটাই বলে দিয়েছিলাম না? ওকে, তাহলে এইটার আনসার কি হবে আমার, এই যে পরমাণুটা আছে এই পরমাণুর ক্ষেত্রে, তাহলে আমার কি দ্বিতীয় বোর বলছে না, পরমাণুর হচ্ছে কি দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে এন দ্বিতীয় বলে দিছে, এন এর মান কত, এন এর মান 2। তাহলে এটা সহজে আনসার করে ফেলতে পারি, এটাও সেম জিনিস। তাহলে এল ইকুয়াল টু কত, এন এইচ বাই কত, 2 পাই। এন এর মান কত, এন এর মান হচ্ছে 2, এইচ ডিভাইডেড বাই কত, 2 ইন্টু 2 পাই। তাহলে 2 কাইটা দাও, তাহলে কত বাবা, এইচ বাই কত পাই। এটা হচ্ছে 10 সেকেন্ডের একটা ম্যাথ। আনসার কোনটা হবে? তোমরা সবাই আনসার করছো? দেখো, এটার আনসার হচ্ছে এ নাম্বার। আজকের ক্লাসের যে মূল টপিকটা,
যেখান থেকে আমার সিকিউ আসবে এবং এমসিকিউ আসবে অনেকগুলা। এই টপিকটা আমরা পড়াবো, সেটা হচ্ছে আমার কি শক্তি। দেখো আমরা বোর পরমাণু মডেল অনুসারে আমার একটা কক্ষপথে কি করতেছে, ইলেকট্রনটা ঘুরতেছে, তাই না? আমার ওই ইলেকট্রনটা ঘোরার জন্য যে শক্তিটা থাকে সেই শক্তিটা আমরা হিসাব করব। মনে করো এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটার কক্ষপথ আছে, অনেকগুলো কক্ষপথ আছে। আমি যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ নিলাম, এখান থেকে এখানে কেন্দ্র করে কতটুক আর ব্যাসার্ধ, এই আর ব্যাসার্ধ বা এন তম কক্ষপথ। এই কক্ষপথের নামটা কত? এন তম কক্ষপথ। এখানে হচ্ছে এই কক্ষপথটা হচ্ছে কত? এন তম কক্ষপথ। এখন এখানে তো আমার অনেকগুলো ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, আমি এন তম কক্ষপথে আছি। এই ইলেকট্রন গুলা কি করতেছে? এই কক্ষপথে ঘুরতেছে না? তাই এই ঘোরার জন্য আমার একটা শক্তির প্রয়োজন আছে না? এই যে ইলেকট্রনটা যে ঘুরতেছে, এই ঘোরার জন্য আমার কি করবে? একটা শক্তির প্রয়োজন আছে। ইলেকট্রনটা ঘুরে কি, এটার যে ব্যাগটা আছে, রৈখিক ব্যাগটা কি, এটার স্পর্শক তল বরাবর, এই স্পর্শক তল বরাবর সে কি করতেছে? ঘুরতেছে, এই বরাবর ঘুরতেছে। এখন এই যে ঘোরার জন্য এই ইলেকট্রনের যে একটা শক্তি আছে, সেই শক্তিটা আমরা হিসাব করবো। এই ইলেকট্রনটা কতটুকু শক্তি নিয়ে এই কক্ষপথে ঘূর্ণন অবস্থা আছে, এই কক্ষপথে ঘুরতেছে, সেটা আমরা হিসাব করতে পারি। এখন আমরা কালকে পড়ছিলাম না যে আমার এই কক্ষপথে যে শক্তির সূত্রটা, আমি যে এখানে বি এন, এনতম কক্ষপথ, এনতম কক্ষপথের ব্যাগের সূত্রটা কি তোমরা কি পড়ছো? ওকে, কালকে আমরা পড়ছিলাম না? কালকে আমরা পড়ছিলাম কি এনতম কক্ষপথে ব্যাগের সূত্র, এনতম কক্ষপথে ব্যাসার্ধ সূত্র। এই সূত্রগুলো কি তোমাদের মনে আছে? আমরা কালকে, আচ্ছা আমরা এটা একটু লিখে নেই। আমি বি এন, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। বি এন ইকুয়াল টু, তোমার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে ই ডিভাইডেড বাই রুট ওভার কত? 4 পাই এপসাইলন নট রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর এন। এটা হচ্ছে মানে কি এনতম কক্ষপথে ইলেকট্রনটা যে ঘুরতেছে সেই ঘোরার ব্যাগটা। তারপরে আসো আরেকটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে কি আর এন, এনতম কক্ষপথের ব্যাসার্ধ সূত্র। সূত্রটা কি ছিল? সূত্র ছিল এন স্কোয়ার এ স্কোয়ার কত? পাই ইন্টু এম স্কোয়ার। এটা ছিল না? এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আমার মনে রাখতে হবে আজকের জন্য। এটা হচ্ছে, একটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাগের সূত্র, আর এটা হচ্ছে কি এনতম কক্ষপথের ব্যাসার্ধ সূত্র। এখন আসো আমরা এখানে যে ইলেকট্রনটা ঘুরতেছে, এখানে ইলেকট্রন, এখানে আমার একটা আছে কি প্রোটন আছে না? এখানে আমার প্রোটন আছে কেন্দ্রে। এই ইলেকট্রন এবং প্রোটন এদের মধ্যকার একটা আকর্ষণ বল আছে, তাই না? এই ইলেকট্রনটা এখানে স্থির থাকতে গেলে আমার দুইটা বলে কাজ করতেছে, একটা হচ্ছে গতিশক্তি এবং একটা স্থিতিশক্তি। এই দুইটার সমন্বয় এখানে আমার কি করতেছে? ইলেকট্রনটা টোটাল শক্তিটা হিসাব করতেছে। তো ইলেকট্রনটা যখন ঘুরতেছে তখন এর মধ্যে কি আমার একটা গতি শক্তি হবে না? ইলেকট্রনের গতি শক্তিটা কত বলতো? আমরা গতি শক্তি, তাহলে আমরা যদি গতি শক্তি ই কে ইকুয়াল টু ধরি হাফ এম, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে এম, ইলেকট্রনের ভর কত? এম। তাহলে আমরা কত লিখতে পারবো? এম বি স্কোয়ার। কততম কক্ষপথে? এনতম কক্ষপথে, তাহলে আমরা কত? বি এন স্কোয়ার, তাই না? ইলেকট্রনের কক্ষপথের শক্তি। আবার এখানে যে শক্তিটা আছে এর মধ্যে আবার কি আরেকটা শক্তি আছে না? এর মধ্যে আরেকটা শক্তি কি আছে বলতো? এর মধ্যে আরেকটা বিভব শক্তি আছে, ইলেকট্রনটা একটা বিভব শক্তি আছে। এখন এইখানে কেন্দ্র করে, কোনখানে? এই যে এই প্রোটনকে কেন্দ্র করে যে ঘুরতেছে তার মধ্যে যে আমরা যে বিভব শক্তিটা পাবো, সেই বিভব শক্তিটা কত বলতো? আমার একটা হচ্ছে বিভব শক্তি আছে না, বিভব শক্তি। এই বিভব শক্তি, তাহলে আমরা ইপিটা ধরতে পারি। আমরা হচ্ছে স্থির তড়িতে পড়ছি না বিভব শক্তির সূত্রটা কি? আমরা যখন একটা চার্জ থাকে, ধরো আমরা পি চার্জ থেকে একটা আর দূরত্বে, আমরা পি চার্জ থেকে কি আর দূরত্বে একটা চার্জকে অসীম থেকে, এখানে একটা চার্জকে অসীম থেকে কেন্দ্রে আনতে বা এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা বিভব শক্তি বলি বা বিভব পার্থক্য বলি, বিভব বলি। বিভবের সূত্র কি ছিল? 1/4 পাই এপসাইলন নট কত কিউ বাই আর। এটা ছিল না? এই যে কিউ বাই আর, এইটুকু হচ্ছে আমার আনসার হবে। তাহলে দেখো আমার এই পরমাণুর কেন্দ্রে, তাহলে আমার এখানে বিভব শক্তিটা কত আসবে? তাহলে আমি এখান থেকে বিভব শক্তিটা পাবো এই 8তম ব্যাসার্ধ, এই ইলেকট্রনটা সেইটুকুর ব্যাসার্ধ কত? 1/4 পাই এপসাইলন নট আমার কত কিউ বাই, কিউ মানে কোনটা? এখানে চার্জ কোনটা আছে? চার্জ আছে ইলেকট্রনটা না, এই ইলেকট্রনের চার্জটা। ইলেকট্রনের চার্জ ই ডিভাইডেড বাই কতটুকু দূরত্বে আছে? এই যে আর ব্যাসার্ধের না, তাহলে আমি কত লিখতে পারবো? আর এন। আশা করি এটা বুঝতে পারছো।
এই দুইটা জিনিস সবাই বুঝছো? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দ্রুত করবে, কোনো প্রশ্ন থাকলে দ্রুত করবা, and সবাই তোলা হয়েছে কিনা একটু জানিও। সরি, এটা হচ্ছে ইলেকট্রনের শক্তি হবে না, বিভব পার্থক্য, বিভব শক্তি। হ্যাঁ, বিভব, বিভব, ওকে, বিভব, বিভব। কারো কোনো প্রশ্ন আছে? বলো, সবার তোলা হয়েছে? একটু জানাও দ্রুত, যারা ক্লাসে আছো সবার তোলা হয়েছে কিনা। দেখো, এখন মনে করো হয়েছে সবার? এটা বিভব না, এটা বিভব। হ্যাঁ, এখানে আমার কি আছে, একটা প্রোটন আছে না, এই প্রোটন চার্জের জন্য এই ইলেকট্রনের কতটুকু বিভবটা রয়েছে, সেই বিভবটা আমরা বিভবের সংজ্ঞা কি পড়ছি, অসীম থেকে 1 কুলম্ব চার্জকে কোনো কি তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে আমরা বিভব বলি না? এখানে দেখো, আমি মনে করো এখান থেকে একটা 1 কুলম্ব চার্জকে কোথায়, পি চার্জে, এখানে আমার কোথায় কিউ কুলম্ব চার্জে আনতে, তাহলে আমি কিউ কুলম্ব চার্জে আনলে সেই যে পরিমাণ কাজ হয় ডব্লিউ, সেটা তো বিভব। বিভবের সূত্রটা কি, বি ইকুয়াল টু, আমরা কি পড়ছিলাম, ডব্লিউ বাই কত, কিউ, বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখান থেকে আমি বিভবের সূত্রটা আরেকটা সূত্র, সেই সূত্রটা আমি এখানে লিখে দিছি না, এই যে দেখো, একটা আমি কি কতটুকু দূরত্ব থেকে আনছি, মনে করো আর দূরত্ব থেকে আনছি। এখানে ইলেকট্রনটাকে আমি কোন চার্জের মধ্যে নিয়ে আসছি, প্রোটন চার্জে নিয়ে আসছি। এখানে ইলেকট্রন, এই কেন্দ্র হচ্ছে প্রোটন, এই চার্জের জন্য যে বিভবটা আছে সেই বিভবটা কত, বি ইকুয়াল টু 1/4 কিউ বাই কত 8। আমরা এটা বিভবের সূত্র থেকে পাচ্ছি, বুঝছো? তাহলে এই যে আমরা এই বিভবটা কি, 1 কুলম্ব চার্জকে অসীম থেকে দূরত্বে আনতে যে পরিমাণ বিভব হয় সেটা আমরা এখান থেকে কি করছি, আর দূরত্বে, কোথায়, পি বিন্দু থেকে কিউ চার্জ থেকে আর দূরত্বে 1 কুলম্ব চার্জকে কিউ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা বিভব। সেটার সূত্র কোনটা, সূত্র বি ইকুয়াল টু 1/4 বাই কিউ বাই আর। এখানে দেখো, এখানে আমার প্रोटॉन কোনটা, এখানে আমার কেন্দ্রের মধ্যে কি আছে, প্रोटॉन আছে, এবং কতটুকু দূরত্বে আছে কেন্দ্র থেকে এই প্रोटॉनটার কক্ষপথের ব্যাসার্ধ কত, আর এখানে কি আছে, চার্জ আছে কি, ইলেকট্রন না, এর মধ্যে বিভবটা কি হবে, বিভব হচ্ছে বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ই ডিভাইডেড বাই কত, ইয়ার। এখন এই চার্জের জন্য এখান থেকে আনতে কি পরিমাণ কাজ হবে, তাহলে দেখো, আমি যদি এখানে কাজটুকু বা শক্তিটুকু হিসাব করতে চাই, তাহলে এখানে শক্তি হিসাব করলে আমি কি ডব্লিউ ইকুয়াল টু কত লিখতে পারি, বি কিউ। এখন শক্তি আর কাজ সমান না, কাজ ক্ষমতা শক্তিতে পড়ছে, শক্তি আর কাজ, এটাকে আমি কি লিখতে পারি, ই ইকুয়াল টু বি কিউ লিখতে পারি না? এখন ই ইকুয়াল টু বি কিউ লিখতে পারি, মানে কাজের যে কাজ ক্ষমতা শক্তির অনুসারে কাজ শক্তির উপপাদ্য কি বসছে, কোন জায়গায় বস্তুর কি গতিশক্তি বা কাজ হচ্ছে কি কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এখানে শক্তি আর কাজটা কি সমান, এই জন্য আমরা ই ইকুয়াল টু কত, বি কিউ লিখতে পারি। এখন দেখো, এখানে আমার কি চার্জ ছিল, এখানে ইলেকট্রন ছিল, আমার এখানে কি ছিল, এখানে আমি চার্জ কোনটা ধরছি, কিউ চার্জ ধরছি, কিন্তু আমরা এখানে কি ধরবো, ইলেকট্রন চার্জটা ধরবো না, এখানে আমার কি ইলেকট্রনের চার্জটা ধরা হবে। তাহলে আমি সেই ক্ষেত্রে কাজটা বা শক্তিটা, বিভব শক্তি, তাহলে দেখো, বিভব শক্তি, তাহলে ইপি ইকুয়াল টু, আমরা কত লিখতে পারবো, ইপি ইকুয়াল টু, জাস্ট এই পাশে কি লেখা যায়, জাস্ট হচ্ছে ই বি, ইভি। এখন বিভব শক্তিটা সবসময় কত হয়, 0 থেকে কম হয়, বুঝতে পারছো, বিভব শক্তিটা সবসময় কি হয়, 0 থেকে কম হয়, তার জন্য আমরা কি করব, মাইনাস, অবশ্যই মনে রাখবে বিভব শক্তি 0 থেকে কম। এখন ধরো, তাহলে আমি ইপি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু বি সমান কত পারছো,
1/4πε0 ই ডিভাইডেড বাই কত আর এন। তাহলে যদি আমি এটাকে এইভাবে লিখি মাইনাস 1 বাই কত 4πε0 কত আসবে স্কোয়ার বাই আর এন। এটা হচ্ছে আমার বিভব শক্তি, এই ইলেকট্রনটা আর এই প্রোটনটার মধ্যকার বিভব শক্তি। বুঝছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই কি বুঝছো? একটু দ্রুত জানাবা। একজন সাজিদ ফাহিম, ও হচ্ছে অনেক লেটে আসছে, এই জন্য বলো সবাই কি বুঝছো? সবাই একটু দ্রুত জানাও। তোলা হয়েছে সবার? ওকে, চলো আমরা এটা ধরো আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আমার এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা ধরো আমার 3 নম্বর সমীকরণ, তাই না? এখন আমরা এটা হচ্ছে কি এখানে বিভব শক্তি পেয়েছি, গতি শক্তিটা আছে না, গতি শক্তিটা আমরা বের করে ফেলি। গতি শক্তি, আমরা গতি শক্তির ক্ষেত্রে সূত্রটা কি? গতি শক্তি, গতি শক্তি আমরা কি পড়ছি ইকে ইকুয়াল টু যে হাফ এম কত বিএম স্কয়ার। এখন আমি এনতম কক্ষপথ, আরেকটা হচ্ছে কি, আচ্ছা আবার পর রিপিট করবে না, হ্যাঁ যারা বুঝো না তারা দেখো। তাহলে আমি এনতম কক্ষপথের ব্যাগের সূত্র কি পড়ছি বিএন ইকুয়াল টু ই ডিভাইডেড বাই, তাহলে দেখো ই ডিভাইডেড বাই রুট ওভার কত রুট ওভার 4πε0 এম আর এন, এটা পড়ছি না আমরা। এনতম কক্ষপথের ব্যাগের সূত্রটা কি একটু আগে আমি লিখে দিছি, এনতম কক্ষপথের ব্যাগের সূত্র হচ্ছে কি বিএন ইকুয়াল টু ই ডিভাইডেড বাই রুট ওভার কত 4πε0 এম ইন্টু আর এন, আর তোমার কি ব্যাসার্ধ। তাহলে এখন এই বিএন এর মানটা যদি আমি এখানে বি স্কোয়ার আছে না, তাহলে আমি যদি এখানে স্কোয়ার করে দেই তাহলে আমি বি এন স্কোয়ার ইকুয়াল টু কত স্কোয়ার ডিভাইডেড বাই কত 4πε0 এম আর এন। আমি এই মানটা এখানে বসাইতে পারি না? তাহলে দেখো তো আমি যদি এই মানটা এখানে বসিয়ে দেই তাহলে আমি কি লিখতে পারি হাফ এম ইন্টু বিএন, বিএন এর মান কত, বিএন এর মান হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই কত 4πε0 এম আর এন, তাই তো? তাহলে দেখো তো এই পাশের এম এই পাশের এম কাটা যাচ্ছে না, তাহলে আমি এখানে গতি শক্তিটা পাইতেছি কত, এটা হচ্ছে হাফ ইন্টু কত স্কোয়ার ডিভাইডেড বাই কত 4πε0 আর এন। এটা আমরা ধরে নিতে পারি 4 নম্বর সমীকরণ। আশা করি বুঝছো এই জিনিসটা, আশা করি বুঝতে পারছো। জাস্ট আমি বিএন এর মানটা বসাই দিছি। এই বুঝছো সবাই? এই ক্লাসে মানুষ কমে গেছে, 8 জন আছে। এই তোমরা একটু সবাই ই করো তো, হাইলাইট মেসেজ করো, হ্যাঁ। ওকে, এখন দেখো আমার এই সমীকরণে আমার কি কি বাকি আছে, দেখো আর এন এর মানটা আমি যদি এখানে আর এন এর মানটা বসাই দেই বা আমি কি ব্যাসার্ধটা বসাই তাহলে কি আমাদের ক্লিয়ার হয়ে যাবে না? তাহলে চলো আমরা যদি এখানে ব্যাসার্ধটা বসাই তাহলে আমি কি পড়ছি বিভব শক্তির সূত্র, তাহলে বিভব শক্তি। তাহলে দেখো এই তোমরা একটু জানাইও, হ্যাঁ খাতায় তুলতেছো কিনা। তাহলে দেখো আমরা বিভব শক্তির সূত্র কি পাইছি, যে সূত্রটা হচ্ছে 1/4πε0 স্কোয়ার বাই কত আর এন। তাহলে কত পাইছি আমরা ইপি ইকুয়াল টু কত 1/4
কত পাইছি আমরা 1 বাই সরি মাইনাস হবে 1 বাই 4 পাই এপসাইলন নট স্কয়ার ডিভাইডেড বাই কত আর তাই তো। এখন আসো আমরা n তম কক্ষপথের ব্যাসার্ধ n তম কক্ষপথের ব্যাসার্ধ n তম কক্ষপথের ব্যাসার্ধ সূত্রটা কি পড়ছো বলো তো? তোমাদেরকে লিখে দিছিলাম না n তম কক্ষপথের ব্যাসার্ধ সূত্র কোনটা? এটা দেখো কি ছিল আর n ইকুয়াল n স্কয়ার a স্কয়ার ডিভাইড বাই পাই m স্কয়ার, এটা না? আমি যদি এখানে বসাই তাহলে আমি কি লিখতে পারি? এখানে হচ্ছে n স্কয়ার a স্কয়ার হচ্ছে পাই m স্কয়ার, এটা পড়ছি। এই মানটা দিলে এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো? মাইনাস 1 বাই 4 পাই এপসাইলন নট স্কয়ার তো স্কয়ারই থাকবে। n এর মানটা একটু চিন্তা করো তো, এই আর n এর মানটা এটা সমান কত? এটা সমান n স্কয়ার a স্কয়ার ডিভাইডেড বাই কত পাই আমরা কত লিখতে পারি m স্কয়ার। এটাকে তুমি উল্টাই দিতে পারো, কি করো উল্টাই দাও। তা উল্টাইলে তুমি কি লিখতে পারতেছো? মাইনাস 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু কি লেখা যায় যে আমরা e টু দি পাওয়ার 4 পাই m টু দি পাওয়ার 4 পাই m ডিভাইডেড বাই n স্কয়ার স্কয়ার। বুঝছো? আচ্ছা যাই হোক, অসুস্থ থাকলে তো কিছু করার নেই। দেখো এইটুকু পাইছো তাই না? আচ্ছা আমরা যদি এখানের একটা জিনিস কাজ করতে পারি তোমাদেরকে আরেকটু সহজ করে দিতে পারি। এই সহজ করার জন্য এই জায়গায় গতিশক্তি এবং বিভব শক্তি দেখো তো, এই আর এম এটা হচ্ছে কি আমার বিভব শক্তি না? এটুকু আমরা বিভব শক্তি পাইছি নাকি? আমরা এইটুকু বিভব শক্তি পাইছি। এইটা আরেকটা দেখো, আরেকটা আমরা গতিশক্তি কোনটা পাইছি? এইটুকু পাইছি গতিশক্তি, তাই তো? এটা আমার গতিশক্তি। এখন এই যে পরমাণুটা যে আছে এখানে আমার কয়টা শক্তি নিয়ে থাকবে? দুইটা শক্তি না? একটা গতিশক্তি প্লাস হচ্ছে আরেকটা কি বিভব শক্তি না? তাহলে দেখো আমি যদি এখানে একবারে লিখে ফেলি, হ্যাঁ মনে করো এইটুকু আমরা লিখি, দেখো আমার মোট শক্তি কতটুক? মোট শক্তি লেখো মোট শক্তির ক্ষেত্রে ই ইকুয়াল টু ই এন ইকুয়াল টু এন তম কক্ষপথের মোট শক্তি, তাহলে আমি কত ই কে প্লাস কত ইপি। এখন এখানে দেখো তো আমরা ই কে সমান কত লিখতে পারি বলো তো? আমরা ই কে সমান কত লিখতে পারি? ই কে ইকুয়াল টু কত 1/2 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এন না? আমি এইটুকু যদি এই পাশে লিখে দিই, দেখো আমি যদি ই কে এর পরিবর্তে কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট, ই কে এর পরিবর্তে 1/4 পাই এপসাইলন নট ইনটু কত স্কয়ার ডিভাইডেড বাই কত ছিল স্কয়ার ডিভাইডেড বাই দেখো আর না? তাহলে আমি কি লিখতে পারি স্কয়ার কত আর মাই প্লাস দেখো কি আছে প্লাস আছে তাই তো? এখন এখানে প্লাস আবার আমরা বিভব শক্তি দেখো তো আমরা বিভব সমান কত পাইছিলাম? বিভব শক্তি সমান দেখো বিভব শক্তি সমান আমরা পাইছিলাম কত ইপি ইকুয়াল টু মাইনাস 1/4 পাই এপসাইলন নট স্কয়ার বাই কত আর এন না? এটাই তো পাইছি তাই তো? আমি এইটুকু লিখতে পারি। আচ্ছা গতিশক্তির ক্ষেত্রে একটা হাফ ছিল, এখানে একটা হাফ লিখি নাই, এখানে একটা হাফ হবে, হ্যাঁ এখানে কত হবে 1/2 ইন্টু তাহলে কি হবে মাইনাস ওই বেটা তাহলে আমি এখানে কি পাবো মাইনাস
মাইনাস 1 বাই 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট স্কোয়ার বাই কত, স্কোয়ার বাই আর, তাই না? এটুকু পাইতেছি। এখন এটা আমার কি, টোটালি গতিশক্তি। এখন দেখো তো এখান থেকে আমি কোনটুকু কমন নিতে পারি, এই সম্পূর্ণ অংশটুকু থেকে আমি কোন অংশটুকু কমন নিতে পারি? দেখো তাহলে আমি এইখান থেকে যদি আমি এইটুকু কমন নিই, 1 বাই 4 পাই এপসাইলন নট স্কোয়ার ডিভাইডেড বাই আর এন কমন নিলে কত থাকে বলো তো? আমাদের আর এন কমন নিলে হাফ মাইনাসের কত, 1, হাফ মাইনাস 1 না? যদি হাফ মাইনাস 1 করো তাহলে তুমি কি লিখতে পারো, এন ইকুয়াল টু, তাহলে আমি এন ইকুয়াল টু আমি কি লিখতে পারতেছি, তাহলে ই এন ইকুয়াল টু তাহলে 1 বাই 4 পাই এপসাইলন নট কত স্কোয়ার বাই আর এন। দেখো এই মাইনাস হাফ 1 থেকে যদি তুমি হাফ বাদ দাও তাহলে কত পাবা, মাইনাসের হাফ পাবা না? তাহলে কত পাইতেছো তুমি, মাইনাসের হাফ পাইতেছো। এখন এই মাইনাস হাফ দ্বারা তুমি এটাকে গুণ করো, তাহলে আমি গতি শক্তিটা কত পাবো, শক্তিটা কত পাবো, মাইনাস 1 বাই কত 8 পাই, 8 পাই এপসাইলন নট, এপসাইলন নট হচ্ছে কত স্কোয়ার ডিভাইডেড বাই কত আর স্কোয়ার বাই আর স্কোয়ার বাই আর এন। তাহলে এখন দেখো তো আমাদের শক্তি কতটুকু আসতেছে, শক্তি আসতেছে ই এন ইকুয়াল টু মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট আর এন। এটা হচ্ছে আমার যখন এই পরমাণুটা ছিল, কোনটা, এই যে আর ব্যাসার্ধটা, এই পরমাণু এখান থেকে আর ব্যাসার্ধ, তাহলে দেখো আমরা এখানে কি পাইতেছি, তাহলে এইটুকু পাইলাম না, তাহলে আমার, ও আচ্ছা এটা বুঝাইতে নিছিলাম। দেখো তাহলে আমার এইখানে এই কক্ষপথটা কত, আমার এনতম কক্ষপথ, এইখানে যে ইলেকট্রনটা আছে, এনতম কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, যে শক্তি নিয়ে এখানে আছে, এই যেখানে যে শক্তিটা আছে, সেই শক্তির সূত্রটা কি হবে, সেই শক্তির সূত্রটা হচ্ছে ই এন ইকুয়াল টু মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট আর এন। এখন একটু চিন্তা করো তো এই আর এনটা কি, আমার এনতম কক্ষপথের ব্যাসার্ধ না, এই আর এনটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ না? এখন আমি এনতম কক্ষপথের ব্যাসার্ধ সূত্র কি বলছি, আমি দেখো ইয়ান সমান কি লিখতে পারি, ই এন ইকুয়াল টু মাইনাস এর হচ্ছে কত স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট, এপসাইলন নট আর এন, এটা না? এখন আমি এনতম কক্ষপথের ব্যাসার্ধ সূত্রটা কি করছি, এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই পাই, পাই ইন্টু কত, পাই ইন্টু আমরা পড়ছি এটা হচ্ছে কত এম স্কোয়ার, এটা পুরো আসছে। এখন আমি এইটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি কি লিখতে পারি, এন ইকুয়াল টু মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে 4 পাই এপসাইলন নট। এই যে আর এন এর মানটা কত, আর এন এর মানটা বসাও, এন স্কোয়ার এ স্কোয়ার বাই কত পাই এম কত স্কোয়ার। তো এই নিচেরটা যদি তুমি উপরে তুলে দাও, কি করবা তুমি, নিচেরটা যদি তুমি উপরে তুলে দাও তাহলে কি লিখতে পারতেছো, দেখো তো এনতম কক্ষপথের শক্তি বা ইলেকট্রনের শক্তি, তাহলে এই নিচেরটা উপরে গেলে স্কোয়ার ডিভাইডেড বাই এই নিচের গুলো থাকবে 4 পাই এপসাইলন নট এন স্কোয়ার স্কোয়ার ইন্টু, তাহলে ইন্টু উপরে কি আসবে, আচ্ছা এই উপরে আসবে কত পাই এম স্কোয়ার। দেখো এই পাই আর এই পাই কাটা, এখানে স্কোয়ার কয়টা আছে, তাহলে দেখো তো তুমি এনতম কক্ষপথের শক্তিটা কত পাইতেছ, তাহলে আমরা পাইতেছি কত ই টু দি পাওয়ার 4 এম ই টু, এই পাশে, তাহলে আমরা শক্তিটা লিখতে পারতেছি এনতম কক্ষপথের শক্তি, তাই না? এনতম কক্ষপথের শক্তিটা কত আসবে ই টু দি পাওয়ার 4 মাইনাস
ই টু দি পাওয়ার 4 m ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, দেখো আচ্ছা সরি এটা 8 ছিল, এটা 8 ছিল, 4 লিখতে লিখতে এটা হচ্ছে 8, তাহলে আমরা 8 পাই। তাহলে দেখো এই পাই পাই কাটা, তাহলে এখানে কত আছে, এপসাইলন নট আছে, 8 এপসাইলন নট আমার কত n স্কয়ার, n স্কয়ার, এটা হচ্ছে আমার n তম কক্ষপথের শক্তির সূত্র। বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? বলো, বুঝছো? n তম কক্ষপথের শক্তির সূত্র। আচ্ছা এখানে একটা ছিল এপসাইলন নট ছিল, হ্যাঁ তাহলে এখানে কি হবে, আরেকটা এপসাইলন নট হবে, তাহলে এখানে কি আসবে, এপসাইলন নট, তাহলে কি আসবে সেটা হচ্ছে কত, ই n ইকুয়াল টু মাইনাস m ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার স্কয়ার, এইটুকু পাইতেছি। তাহলে আমরা এইটুকু শক্তির সূত্র, তাহলে ই n ইকুয়াল টু m ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট n স্কয়ার স্কয়ার। একটু দেখো যদি আমি এই সূত্রটা একটু চিন্তা করি তাহলে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, n ইকুয়াল টু মাইনাস, দেখো তো আমি কোনগুলোর মান জানি, এটা হচ্ছে m হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, 8 এপসাইলন নট n এর মান জানি, s এর মানগুলো জানি, এগুলো যদি আমি একটু আলাদা করে লিখি তাহলে কি লিখতে পারি, যে হচ্ছে কত বলতো, আমরা লিখতে পারি m ই টু দি পাওয়ার 4 m ই টু দি পাওয়ার 4 m ই টু দি পাওয়ার 4 আমরা 8 এপসাইলন নট স্কয়ার a স্কয়ার ইনটু কত 1 বাই n স্কয়ার, 1 বাই n স্কয়ার, 1 বাই n স্কয়ার, জাস্ট এই সূত্রটা। দেখো একজন বলছো যে পারমাণবিক সংখ্যা, আমি শক্তিটা হিসাব করতেছি কার বলতো, আমি শক্তিটা হিসাব করতেছি কার, শক্তিটা হিসাব করতেছি এই যে কক্ষপথটা আছে, কোন কক্ষপথটা, এই যে n তম কক্ষপথ। দেখো একজন বলছো যদি আমার পারমাণবিক সংখ্যা থাকে, এই পরমাণুটা হাইড্রোজেন পরমাণু বা যেই পরমাণু মনে করো, এই পরমাণুর এই অংশ আমি n তম কক্ষপথের শক্তিটা হিসাব করতেছি না, আমি কি n তম কক্ষপথের শক্তিটা হিসাব করতেছি, যেহেতু আমি n তম কক্ষপথের ওই শক্তির স্তরে কি পরিমাণ ইলেকট্রন আছে, আমি এইটা তো আমি পারমাণবিক সংখ্যার লগে আসতেছে না, আমার আসতেছে কোনটা, আসতেছে হচ্ছে আমি ওই শক্তি স্তরে কি পরিমাণ ইলেকট্রন আছে বা ওই শক্তি স্তরে কি পরিমাণ শক্তি আছে সেটা, ওই শক্তি স্তরে থাকতে গেলে আমার কতটুকু শক্তির প্রয়োজন, বুঝতে পারছো? এখানে আমার কোনো পারমাণবিক সংখ্যার সাথে কোনো সম্পর্ক নেই। বুঝছো? কে জানি প্রশ্ন করছো এটা, আলামিন বলছো, হ্যাঁ জ্যাটের ভ্যালু, জ্যাট মানে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক সংখ্যার সাথে তো কোনো সম্পর্কই হবে না, কারণ আমি হিসাব করতেছি কারটা, ওই শক্তি স্তরে কি পরিমাণ শক্তি আছে সেই শক্তিটা। বুঝছো? তাহলে এই যে সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আসো আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে শক্তি স্তরটা বের করি। আমরা প্রথম কক্ষপথে হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ কার, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি, তাহলে দেখো আমার প্রথম কক্ষপথের শক্তি, তাহলে n এর মানটা কত 1, ঠিকই জানি আমি, আগে শক্তিটা বের করো, শক্তি বের করার সূত্রটা কি, সূত্রটা জানি ই n ইকুয়াল টু মাইনাস m ই টু দি পাওয়ার 4 m ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কয়ার,
এপসাইলন নট স্কয়ার এ স্কয়ার ইন্টু কত 1 বাই কত এন স্কয়ার না 1 বাই এন স্কয়ার, তাই তো? তাহলে দেখো এখন আসো আমরা কি কি মান জানি সেই মানগুলো এখন এই পাশে বসাবো। দেখো এগুলো মনে রাখবে, সবগুলো হচ্ছে এসআই এককে। একটা হচ্ছে এম ইলেকট্রনের বল 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের কত 31 কেজি, 31 কেজি। দেখো 31 কেজি। তারপরে কি আছে? তারপর হচ্ছে ইলেকট্রনের চার্জ, চার্জের মান কত 1.6, তাই না? ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 19 কুলম্ব। তারপর হচ্ছে এপসাইলন নট, এপসাইলন নটের মান কত? এটা জানি 8.85 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 12। তারপর এইচ, এইচ এর মানটা কত? এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 34 জুল সেকেন্ড। তারপরে এইটুকু। আরেকটা কি, আমরা এন এর মানটা কত? এন এর মান হচ্ছে 1। আমরা কি করতেছি, প্রথম শক্তি স্তরের শক্তিটা বের করব। তাহলে এখানে আমি বের করে ফেলি। তাহলে ই এন ইকুয়াল টু, তাহলে ই এন মানে কত 1 না, 1 নম্বর শক্তি স্তর না? তাহলে মাইনাস এম এর মান কত 9.11 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 31, উপরে কত কিছু আছে 9 ইন্টু ই এর মান কত 1.6 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 19 টু পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইন্টু এপসাইলন নটের মান কত 8.85 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 12 স্কয়ার ইন্টু এইচ এর মান কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের 34 স্কয়ার। এখন এন এর মান কত? এন এর মান 1 না, তাহলে 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কত 1। এইটুকুকে যদি তুমি ক্যালকুলেশন করো মানটা কত পাবা একটু কমেন্টে জানাও তো। এটাকে তুমি ভাগ করলে তুমি কত পাবা বলো? এটাকে তুমি ভাগ করলে কত পাবা? এটাকে তুমি ভাগ করলে পাবা মাইনাসের কত 13 মাইনাসের 2.17 ইন্টু 17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের 18 জুল, এত। ওকে, এটা আমরা কোনটাই করছি? প্রথম কক্ষপথে 1 নম্বর কক্ষপথের শক্তিটা E1। এখন এই এককটা কি দেওয়া আছে? আমরা পরমাণুর ক্ষেত্রে আমরা আরেকটা একক করছি না শক্তির, শক্তির আরেকটা একক হচ্ছে কি ইলেকট্রোভোল্ট, বা আমরা বলতে পারি 1 মেগা ইলেকট্রোভোল্ট। একটু তোমাদেরকে আমি একটু প্রশ্ন করি যে 1 ইলেকট্রোভোল্ট সমান কত? 1 ইলেকট্রোভোল্ট সমান কত? একটু কমেন্টে জানাও তো কত জুল, এটা সমান কত? কারো কোনো প্রশ্ন থাকলে একটু করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তোমরা যারা ক্লাস করতেছো 5 জন ক্লাস করতেছো, দেখো আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান কত করছি একটু কমেন্টে জানাও তো। আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান আমরা জানি সেটা হচ্ছে কত 1.6 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 19 জুল। বুঝতে পারছো? 1 ইলেকট্রোভোল্ট সমান, তাহলে আমার 1 মেগা ইলেকট্রোভোল্ট সমান কত হবে? 1 মেগা ইলেকট্রোভোল্ট সমান কত জুল? কত জুল দেখো তো 1.6 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাসের 19 ইন্টু 1 মেগা সমান কত 10 টু দি পাওয়ার 6 না, 10 টু দি পাওয়ার 6 কত জুল। এটা আমরা গুণ করতে পারি। তাহলে গুণ করলে আমরা কত পাবো যে 1 মেগা ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু কত লেখা যায় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের কত 13। এখন আমাকে বের করতে হবে 1 জুল সমান কত মেগা ইলেকট্রোভোল্ট, এটা আমার লাগবে। আমি 1 জুল সমান কত হবে,
আমার যদি এত জুল সমান এত হয়, এত মেগা ইলেকট্রোভোল্ট হয়, তাহলে 1 জুল সমান কত? আমি 1 জুল সমান আমরা কত পাবো? যে 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -30 এত মেগা ইলেকট্রোভোল্ট। বুঝছো? তুমি একটু কমেন্টে জানাও তো এইটুকুর মান কত আসছে। তাহলে দেখো, আমরা যদি এই জায়গায় বসাই দিই, আমি 1 জুল সমান কত পাইছি, এত ইলেকট্রোভোল্ট 2.17 ইন্টু কত, 10 টু দি পাওয়ার এত জুল। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো, আমরা 1 নম্বর শক্তি স্তরে শক্তি পেয়েছি -2.17, মাইনাসের কত, 2.17 ইন্টু কত, ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -18 জুল, এত জুল পাইছি, তাই না? এখন আমি 1 জুল সমান কত মেগা ইলেকট্রোভোল্ট পাইছি, -2.17 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ইন্টু, দেখো তো আমরা 1 জুল সমান কত, এত, এটুকু তুমি এখানে বসাও। তাহলে তুমি বসাইলে কি পাবা, এটা হচ্ছে 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -30 এত। এইটুকু বসাইলে তুমি যেই মানটা পাবা সেটা হচ্ছে কি আনসার। বুঝছো? এটা হবে আনসার। আচ্ছা, তুমি যে এটা এভাবে না করে, এটা মানে কি আসতেছে, মেগা ইলেকট্রোভোল্ট না? আমি মেগা ইলেকট্রোভোল্ট না লিখে আমি ইলেকট্রোভোল্টে লিখতে পারি, -2.17 ইন্টু 10 টু দি পাওয়ার -80, এটাকে তুমি উপরে নিতে পারো 1.6 ইন্টু, এটাকে তুমি উপরে নিতে পারো, তাহলে কত আসবে, 10 টু দি পাওয়ার 13। আমার মেগা ইলেকট্রোভোল্ট, তাহলে এটাকে আমি 10 টু দি পাওয়ার কত, 6 লিখতে পারি ইলেকট্রোভোল্ট। তাহলে আমাদের শক্তিটা কত আসতেছে, এতটুক না? তাহলে E1 ইকুয়াল টু -2.17 ইন্টু 10 টু দি পাওয়ার -80 ডিভাইডেড বাই কত, 1.6। এটাকে তুমি ভাগ করলে দেখো 1.6, এইটুকু এটা কাটা যাবে, এটা 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 কাটা, তাহলে তোমার এখানে কাটা যাইতেছে, থাকতেছে কত, জাস্ট আমার থাকতেছে গিয়ে হচ্ছে এইটুকু। তাহলে আমার এইখানে থাকবে কত, এখানে থাকবে গিয়ে হচ্ছে এত ইলেকট্রোভোল্ট, বা আমরা 1 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে কত, বা E1 ইকুয়াল টু মাইনাসের কত, 4.6 ইলেকট্রোভোল্ট। তোমরা কি ক্লাসে আসো? কারো কোনো রেসপন্স নাই। আমার পেজই খুঁজে পাইতেছি না। দেখো, এইটুকু পাইছো, এটাকে তুমি সরাসরি মেগা ইলেকট্রোভোল্টে লিখতে পারো। এটা কত, E1 ইকুয়াল টু মাইনাসের 13.6 কত ইলেকট্রোভোল্ট, এত ইলেকট্রোভোল্ট। এখান থেকে তুমি সরাসরি লিখতে পারো। বুঝছো? এটা লিখে রাখবো, মনে রাখবো। তুমি কি ক্লাসে আসো? যারা ক্লাস করতেছো একটু জানাও তো দেখি। আমি কারো রেসপন্স পাইতেছি না, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। নাকি আমার ল্যাপটপই কাজ করতেছে। অনেক আগে করা হয়েছে। দেখো, আমরা প্রথম কক্ষপথে পাইছি। চলো আমরা হচ্ছে প্রথম কক্ষপথের পথের শক্তি এবং
এবং এনতম এনতম কক্ষপথের শক্তির মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমরা প্রথম কক্ষপথের শক্তির সূত্রটা কি? এনতম কক্ষপথের সূত্র কি বলছো? মাইনাস এম e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার ইন্টু কত? 1 বাই কত? এন স্কয়ার না? আমরা প্রথম কক্ষপথের শক্তি কত? E1 সমান কত? মাইনাস এম e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার ইন্টু কত? 1/n। এন এর মান কত? স্কয়ার 1। একবারে লিখে দিলাম। এখন আমি এই দুইটার মধ্যে সম্পর্ক আনবো, বুঝছো? কোন দুইটার মধ্যে সম্পর্ক? এই দুইটার মধ্যে সম্পর্ক আনবো। আমি যদি এই দুইটার মধ্যে সম্পর্ক নিয়ে আসি, তাহলে দেখো এই দুইটার মধ্যে সম্পর্ক আনলে আমি কি লিখতে পারি? en বাই ই এন ডিভাইডেড বাই কত? E1 ইকুয়াল টু, আমি এই দুইটাকে ভাগ করে দিতেছি। দেখো ভাগ করলে আমরা কি লিখতে পারি? উপরের অংশটুকু, এখানে মাইনাস কিন্তু থাকবে, বুঝছো? এই সম্পূর্ণটুকু মাইনাস থাকে। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি? যে মাইনাস এম e⁴ ডিভাইডেড বাই কত? 8 এপসাইলন নট স্কয়ার ইন্টু কত? 1 বাই কত? এন স্কয়ার। 1/n স্কয়ার। আর নিচেটা কত আসবে? এম e⁴ 8 এপসাইলন নট স্কয়ার ইন্টু কত? 1। তাহলে দেখো আমি এইটা আর এটা ভাগ করলে কাটাকাটি, জানো? মাইনাস মাইনাস কাটাকাটি। তাহলে তুমি কি লিখতে পারতেছো? en ডিভাইডেড বাই কত? E1 ইকুয়াল টু কত? 1 বাই কত? এন স্কয়ার না? আমি কি করছি? কোন সম্পর্কটা বের করবো? এনতম কক্ষপথের শক্তিটা বের করবো। তাহলে এনতম কক্ষপথের শক্তিটা বের করতে গেলে তাহলে আমরা en ইকুয়াল টু 1/n স্কয়ার ইন্টু কত? E1। আমরা এটা প্রথম কক্ষপথের শক্তিটা পাইছি না? এই সূত্রটা মনে রাখবে। আমার প্রথম কক্ষপথের শক্তি এবং এনতম কক্ষপথের শক্তির মধ্যে সম্পর্ক, বুঝছো? সবাই লেখা হয়েছে? বলো সবাই বুঝছো? এই দ্রুত জানো, হ্যাঁ? সবাই বুঝতে পারছো কিনা, আমি তোলা হয়েছে কিনা? ওকে, এখন আসো। দেখো আমার একটা প্রশ্ন আসতে পারে, আমরা এখানে একটা প্রশ্ন আছে না? দেখো এনতম কক্ষপথের শক্তি মাইনাস এম e⁴ ডিভাইডেড বাই কত? 8 এপসাইলন নট স্কয়ার পরে কত? এ স্কয়ার ইন্টু কত? 1/n স্কয়ার, তাই না? এটা আছে। এখন তোমাকে এখানে একটা প্রশ্ন করতে পারে, তোমাকে এখানে একটা প্রশ্ন করলো, তা তোমার খ নাম্বারের প্রশ্ন করবে এই যে শক্তির, হ্যাঁ, শক্তির স্তরে আগে ঋণাত্মক কেন? শক্তি ঋণাত্মক কেন? শক্তির মান ঋণাত্মক কেন? ঋণাত্মক কেন? এই প্রশ্নটা তোমাকে আসতে পারে। এটা আবার খ নাম্বার প্রশ্ন আসবে। এখানে তোমার প্রশ্নটার আনসারটা কি হবে কেউ বলতে পারবা? বলো তো, শক্তির মানটা কেন ঋণাত্মক হবে?
তাহলে দেখো আমার এখানে আসো, সংখ্যাটা একটু পড়ে ফেলি। এই অংশটুকুর এটা আমার দুইটা জায়গায় আসছে, অনেকগুলো বুড়ে আসছে, দুইবার বুড়ে আসছে। খ নাম্বার প্রশ্ন কি বলছে? খ নাম্বার প্রশ্ন আসছে, দেখো পরমাণুর, দেখো কি বলছে, এটা আমার কোথায় কোথায় আসছে, একটা হচ্ছে রাজশাহী বোর্ড, আর একটা হচ্ছে কি সিলেট বোর্ড। এখন রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ড দুইটা বোর্ডের মধ্যেই প্রশ্নটা বলছে। কি বলছে দেখে, পরমাণু শক্তি স্তরে ঋণাত্মক কেন হয়, ঋণাত্মক কেন, মাইনাস চিহ্নটা কেন বুঝাইছে এখানে, কেন মাইনাস হয়েছে? আমরা এন তম কক্ষপথের শক্তি কি পড়ছি, যে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 কত এপসাইলন নট স্কয়ার ইনটু কত 1/n স্কয়ার। এখানে এই মাইনাস চিহ্ন দ্বারা কি বুঝাইছে, এই যে পরমাণুর আমি এন তম কক্ষপথের শক্তি তো বের করতেছি তাই না, এই যে এই পরমাণুটা এই কেন্দ্র থেকে আমি এন তম কক্ষপথের একটা শক্তি ইলেকট্রনের শক্তি বের করতেছি। এই শক্তির ক্ষেত্রে ঠিক কি জিনিস আছে, প্রথম কেস দেখো, প্রথম কেস যে বলছে ঋণাত্মক আদান, আমাকে বলছে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করতেছে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল রয়েছে। এখানে আমার একটা নিউক্লিয়াস আছে না, এটা যদি আমার ইলেকট্রন হয়, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন এদের মধ্যকার যে আকর্ষণ বলটা আছে, এটাই আমার কি বলছে, এই মাইনাস চিহ্নটাই বুঝাইতেছে। তাহলে ফলে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে কি আছে, একটা বন্ধনে যুক্ত আছে, একটা বন্ধনে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে কেস কি বলছে, দেখো 2 নম্বর কেস, ইলেকট্রন কক্ষপথে ঘুরতে যুক্ত করতে উপরোক্ত পরিমাণ কি শক্তির প্রয়োজন। এর অর্থ ওই কক্ষীয় শক্তিকে আমরা বন্ধন শক্তি বলে থাকি। এখানে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলাকে আমরা কি বলে থাকবো, একটা বন্ধন শক্তি বলবো। আচ্ছা দেখি, হচ্ছে আলামিন পাটুরে বলছে ইলেকট্রন পরমাণু থেকে বের হওয়ার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন। দেখ এটা হয়, হ্যাঁ ওকে দেখো, তাহলে আমার এখান থেকে শক্তিটা দেখো, এই যে আমার এই অর্থ হচ্ছে যে শক্তিটা আমার কি কক্ষে হবে, অর্থাৎ কার্য অপেক্ষক হিসাবে গণ্য করা। এই শক্তির থেকে বেশি হয়ে গেলে ইলেকট্রনটা সরে যাবে, এর থেকে বেশি হলে ইলেকট্রনটা এখান থেকে মুক্ত হয়ে যাবে। তারপরে দেখো আমরা এটা তো পড়ে আসলাম যে আমার এনতম কক্ষপথের শক্তি ইকুয়াল প্রফেশনাল কত, দেখো প্রফেশনাল, এখানে সবগুলা কি ধ্রুবক না, এই সবগুলা আমার কি ধ্রুবক না, যেহেতু এই সবগুলো ধ্রুবক, মাইনাস 1 বাই কত এন স্কোয়ার। এর মানেটা কি বুঝাইতেছে, এর মানে হচ্ছে আমি যদি এইখানে একটা কক্ষপথ চিন্তা করি, এটা ধরো আমার N1 কক্ষপথ, এটা হচ্ছে N2 কক্ষপথ, তাই তো? দেখো এই কক্ষপথ অপেক্ষায় দ্বিতীয় কক্ষপথের শক্তির মানটা কি থাকবে, বেশি থাকবে না কম থাকবে বলো তো? বলো, তাহলে কি হবে, EN এর মানটা কি বাইরের কক্ষপথে কি থাকবে, বেশি থাকবে না, তাই তো? এই জিনিসগুলা একটু কষ্ট করে পড়ে নিও, খ নাম্বারে আসছে এটা, খ নাম্বারে আসছে কত সালে, রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ড। যতটুকু বুঝানোর বুঝাই দিচ্ছি। আচ্ছা তোমরা কে কে ক্লাসে আছো একটু জানাও তো। চলো, এই যে এখানে আমরা এটাও আসছে কোথায়, চট্টগ্রাম বোর্ডে আসছে, যদি চাও একটু পড়ে নিও। এটা আমার চট্টগ্রাম বোর্ড 23 এবং কত সালে আসছে, 17 সালে আসছে। সবাই চলো আমরা এমসিকিউ দেখি। দেখো এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, বলো।
বোরপরম মডেল অনুসারে এনতম, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, হ্যাঁ, বোরপরম মডেল অনুসারে এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি, এই মোট শক্তি নিচের কোনটি সঠিক? মোট শক্তি নিচের কোনটি সঠিক? একটু কমেন্টে জানাও তো। আরে এখানে দেওয়াই আছে, বলো নিচের কোনটা সঠিক এনতম কক্ষপথের শক্তির জন্য? এনতম কক্ষপথের শক্তি সূত্র কি পড়ছ? আমরা ই এন ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 1 বাই কত? এন স্কোয়ার, 1 বাই এন স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এগুলো ধ্রুবক, যেহেতু এইটুকু ধ্রুবক তাহলে আমি এখানে কি লিখতে পারি? ই এন প্রপোর্শনাল কত? 1 বাই কত? এন স্কোয়ার। সরাসরি জাস্ট ওকে। আলামিন বলছো বি, এন্ড বাকি যারা অ্যান্সার করে নাই অ্যান্সার করে ফেলবে। তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। দেখো এই যেটা দিনাজপুর বোর্ডে আসছে, এটা আমার বলছে দিনাজপুর বোর্ডে আসছে, কি বলছে দেখো এই প্রশ্নটা। বলছে প্রথম এবং দ্বিতীয় বোর কক্ষের, বলছে প্রথম এবং দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের যে শক্তিটা এর অনুপাতটা কত? তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি কত এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তিটা কত সেটা বের করতে। আমরা সূত্র কি পড়লাম? সূত্র পড়ছি ই এন প্রপোর্শনাল কত? 1 বাই কত? এন স্কোয়ার না? 1 বাই কত? এন স্কোয়ার, তাই তো? আমরা এটা পড়ছি এন স্কোয়ার, মনে করে। তা আমি যদি প্রথম শক্তি স্তরটা বের করি, প্রথম শক্তি একটা ধ্রুবক ধরে নিলাম কে ইকুয়াল টু 1 বাই কত? এন 1 স্কোয়ার। আমি প্রথম শক্তি স্তর, আমি এন 1 স্কোয়ার আমি প্রথম শক্তি স্তরের জন্য, আবার দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন 2 ই 2। আমি এটা কি ধরতে পারি? এটা ধরলাম ই 2 ইকুয়াল টু কত? কে ইন্টু কত? 1 বাই কত? এন 2 স্কোয়ার। এখন এই দুটার মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করে ফেলি। যদি আমি একদম দুইটা ভাগ করে দিই, আমি ই 2 ডিভাইডেড বাই কত? ই 1 ইকুয়াল টু, দেখো তো আমি কে ইন্টু কত? 1 বাই এন 1 স্কোয়ার, সরি এন 2 স্কোয়ার, এন 2 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কত আসবে? কে ইন্টু 1 বাই কত? এন 1 স্কোয়ার। এটা কাটো, উল্টাই দাও, তাহলে তুমি কি পাইতেছ? ই 2 ডিভাইডেড বাই ই 1 ইকুয়াল টু কত? এন 1 স্কোয়ার ডিভাইডেড বাই এন 2 স্কোয়ার। তাহলে আমি যে কোনো দুইটা শক্তির অনুপাত, দুইটা শক্তি স্তরের অনুপাত, দেখো দুইটা শক্তি স্তরের অনুপাত। তাহলে এখন আমি যেহেতু ওই দুইটা শক্তির অনুপাত চাইছে, তাহলে আমার আনসার কোনটা হবে? এখন দেখো তাহলে আমার প্রথম ক্ষেত্রে তাহলে আমি ই 1 ইস টু কত? সরি ই 2 ইস টু ই 1 লিখি, হ্যাঁ ই 2 ইস টু কত? ই 1। তাহলে দেখো উপরে কি আসছে? উপরে আসছে এন 1 স্কোয়ার ইস টু কত? এন 2 স্কোয়ার। এন 1 এর মানটা কত? আমরা কি করছি? এন 1 এর মান হচ্ছে 1 এর উপরে স্কোয়ার ইস টু 2 এর উপরে কত? স্কোয়ার। তাহলে কত আসতেছে? 1 ইস টু 4। এখন এখানে আমি কিন্তু শক্তি বের করছি কোনটা? শক্তি বের করছি ই 2 ইস টু কত? ই 1 না? ই 2 ইস টু 1 বের করছি, কিন্তু আমার চাইছে কোনটা? প্রথম দুইটা শক্তির অনুপাত ই 1 এবং ই 2। তাহলে আমি এটাকে একটু উল্টাই দিতে পারি। আমরা কি করতে পারি? এটাকে উল্টাই দিতে পারি। ই 1 ইস টু কত? ই 2 ইকুয়াল কত? 4 ইস টু 1। ওকে, এটার আনসার কি আসতেছে? 4 ইস টু 1। এই কোনটা আনসার করছো? এটা হচ্ছে সঠিক উত্তর। তুমি এখান থেকে এই সূত্রটা উল্টাই লেখো, ই 2 ডিভাইড বাই 1 এন স্কোয়ার বাই এন। তাই বুঝছো সবাই? এটা এই টাইপের প্রশ্নগুলো বুয়েটে আসতে পারে, বুয়েটে আসতে পারে। দেখো আগের দিন আমি ব্যাসার্ধের ক্ষেত্রে পড়ছিলাম না, বুঝছো? অ্যান্সার কি হয়েছে? 3 নাম্বারটা। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে এই প্রশ্নটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে।
বলো এটার আনসার কি হবে? সবাই একটু দেখার সাথে সাথে দ্রুত আনসার করে, হ্যাঁ। কি বলছে? যে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ বলেছে কত, এত হলে আমার দ্বিতীয় কক্ষপথের শক্তি কত। তার মানে এন এর মানটা হচ্ছে কত, আমরা এন তম কক্ষপথ এবং কি হাইড্রোজেনের পরমাণু প্রথম শক্তি স্তর এবং এন সূত্র কি পড়ছ হচ্ছে 1/n² ইন্টু কত, E1। 1/n² বাই কত, E1, তাই না? এটা পড়ছি। আলামিন পাটোয়ারি বলছো বি, কোন নাম্বারের বি এটা একটু বইলা দিও, নাম্বারটা বইলো, হ্যাঁ, যারা ক্লাস করতেছে। দেখো আমি এই সূত্রটা পড়ে আসছি না, কোথায় পড়ছি, এই যে দেখো আমরা এই সূত্রটা এখানে পড়ছি, এই সূত্রটা পড়ছি। কি পড়ছিলাম, যে প্রথম কক্ষপথের শক্তি এবং এনতম কক্ষপথের শক্তির মধ্যে সম্পর্ক। আমরা এনতম কক্ষপথের শক্তির সূত্রটা এটা লিখছি, তাহলে আমার এইটুকু আসছে, মনে করো। তাহলে আমার কত নম্বর শক্তি স্তর বলছে বলতো, এন সমান কত, এন সমান 2, এন সমান কত 2, দ্বিতীয় শক্তি স্তর। তাহলে আমি এখানে কি লিখতে পারি, E2 ইকুয়াল টু 1 বাই, তাহলে কত আসবে 1 ডিভাইডেড বাই N2 মানে কত 2 উপর স্কয়ার ইন্টু E1 এর মান কত হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে তো মাইনাস থাকবেই, -13.6 ডিভাইডেড বাই 4। এটাকে তুমি ভাগ করো, হাতে ক্যালকুলেশন করি, হ্যাঁ আমরা দেখি যে 13 6.6 ভাগ কত 4, 3 12, যেহেতু ভাগ যায় না 1, একটা দশমিক আছে এখানে, একটা দশমিক এখানে 6, তাহলে কত 4। তাহলে আমরা কত পাবো, এটুকুর মান মাইনাস, দেখো মাইনাস কত আসবে 3.4 ইলেকট্রোভোল্ট, হাতে ক্যালকুলেশন করে দিলাম। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে এই নাম্বারটা। দেখো আনসার হচ্ছে কি বি। দেখো জিনিসগুলো তোমার ইজি ইজি প্রশ্ন করবে, তোমাকে অ্যাডমিশন বলো এসএসসি বলো সব জায়গায় সহজ প্রশ্ন, তোমার জাস্ট আনসার করতে হবে বুঝে বুঝে। তারপরটা দেখো, এটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেম 19 সালে আসছে, এটা আবার আসছে কত সালে 19 সালে। একটু আনসার করে ফেলা তো দ্রুত, এটার আনসারটা কি হবে, এটার আনসার কি হবে? দেখো এটা শক্তিটার আনসার কি হবে, কি বলছে আমার প্রথম কক্ষ হতে বলে দিছে। তাহলে আমরা কি পড়ছি, সূত্রটা কি, সূত্র ছিল ই এন ইকুয়াল টু 1/n² কত E1। দেখো তৃতীয় নাম্বার না, 1 বাই কত 3, 3 উপর স্কোয়ার মানে কত 9, E1 কত বলছে -13.6। এটাকে তুমি ভাগ করলে, আগে 4 দ্বারা ভাগ করলে হয়েছে 3.4, এখন ওরটা কি হবে, এখন ওরটা আসবে কি হচ্ছে কত -1.5 ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে কত নম্বর, তৃতীয় শক্তি স্তরে শক্তিটা, ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে যেটা আছে। নিশিত আক্তার ইতি, চলো দেখি এটা। দেখো এইবার, এইবার হচ্ছে অ্যাডমিশন আসছে, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুলে দিছে। এটা কোথায় আসছিল, এটা আসছিল কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে। বলো আনসার কি হবে, কি বলছে?
এটার আনসার কি? এটা তো সেম না? কত নাম্বার বলছে? তৃতীয়। আমি ই n ইকুয়াল টু 1/n স্কোয়ার ই1 1/9 ইন্টু কত মাইনাসের 13.36, তাহলে কত পাবা 1.5 ইলেকট্রোভোল্ট মাইনাস 1.5 ইলেকট্রোভোল্ট। এই দেখো এটা আবার কোথায় আসছে? জিএসটি তে আসছে। দেখো তোমাদের একটা কথা বলে, হ্যাঁ, যারা হচ্ছে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, বুঝছো, তোমার যদি টার্গেট থাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তো হচ্ছে অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবা। বইয়ের যে প্রশ্ন আছে বা বুট প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করলে তোমাদের মাথায় চলে আসে। তাহলে দেখো এটা আমার দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথের সূত্র কি? তাহলে আমি সেই ক্ষেত্রে আনসার কোনটা আসবে? সেক্ষেত্রে আনসার হচ্ছে ই টু ইকুয়াল টু 1/4 কত 13.6 মাইনাস না, তাহলে কত আসবে? এটা আসবে 3.4 ইলেকট্রোভোল্ট মাইনাসের 3.4 ইলেকট্রোভোল্ট। সহজ প্রশ্ন। ওকে, এটার আনসার কি? এটার আনসার হচ্ছে বি নাম্বার। বলো আরো পড়াবো? আচ্ছা, যাই হোক, সৃজনশীল পড়াইতাম, আরেকটা টপিক ছিল কিন্তু ক্লাসে মানুষ নেই, এখানেই শেষ করে দিই। এগুলা তোমরা যদি পারো প্র্যাকটিস করো, হ্যাঁ। দেখো এটা হচ্ছে আরেকটা টপিক আছে, এই টপিক গুলা থেকে পরেরটা প্র্যাকটিস করো। এগুলো হচ্ছে হোমওয়ার্ক, বাসায় পারলে প্র্যাকটিস করো। ওকে, থাকো, বেস্ট অফ লাক। ভাবছিলাম ক্লাসে মানুষ থাকবে, কিন্তু ক্লাসে মানুষ হলো 4 জন। ওকে, সবার জন্য শুভকামনা রইলো, বাংলাদেশে খেলা দেখে বসে বসে। বেস্ট অফ লাক, বাই, আসসালামু আলাইকুম।